শিশির ভাইয়ের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের সর্বশেষ এই জনসভায় উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই সংগ্রাম করেছেন যে সমস্ত ভাইরা, মন্দিরের পুরোহিতবৃন্দ, মসজিদের সম্মানিত ইমামবৃন্দ, সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুগণ, কৃষক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, মহিলা প্রতিনিধি সহ জনপ্রতিনিধি যারা কষ্ট করে পরিশ্রম করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং দিরাই সাল্লার আপামর জনগণ যারা উপস্থিত হয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে যারা দেখছেন, সকলকেই আমি সালাম এবং আদাব জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি ওই সমস্ত ব্যক্তিবর্গদের যারা কষ্ট করে পরিশ্রম করে জীবনের বিনিময়ে এই লাল সবুজের পতাকা জন্ম দিয়েছেন। আমি একই সাথে স্মরণ করি তাদেরকে যারা দীর্ঘ অপশাসনের পর বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই অঞ্চলে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ রাজনীতি, সংস্কৃতি, শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মধ্যে জনাব আব্দুস সামাদ আজাদ, জনাব শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব গোলাম জিনানী, জনাব অক্ষয় কুমার, যাকে সকলেই অক্ষয় মিনিস্টার হিসেবে চিনতেন, জনাব সুজাত চৌধুরী, জনাব আব্দুল শহীদ চৌধুরী, জনাব সালেহ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান গুলজার আহমদ, বাউল শিল্পী শাহ আব্দুল করিম, শহীদ তালেব, জনাব সাবেক সংসদ সদস্য জনাব দবিরুল ইসলাম, এবং এই পুরা সিলেট অঞ্চলে রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জনাব সাইফুর রহমান, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, জনাব এস এম কিবরিয়া, আর উন্নয়নের জন্য যিনি ভূমিকা রেখেছেন আমাদের পাশে, যিনি এখনো জীবিত আছেন, জনাব আব্দুল মান্নান। সকলকেই আমি শ্রদ্ধা করে স্মরণ করি। আমি মনে করি যার যতটুকু অবদান আছে, এই অবদান যদি শ্রদ্ধা করে স্মরণ করা হয়, তাহলেই একটি জাতি সম্মুখ দিকে অগ্রসর হতে পারে। আর যদি কৃপণতা প্রদর্শন করি, কাউকে সম্মান দিতে না চাই, কাউকে ইজ্জত দিতে না চাই, কাউকে বড় চেয়ারে বসাতে না চাই, নিজেই শুধু বড় চেয়ারে বসতে চাই, এই নেতৃত্বের পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। একটা দেশকে অগ্রসর করতে গেলে উদার গণতান্ত্রিক মানসিকতা নিয়ে অগ্রসর হতে হয়। একটা দেশের বৈচিত্র্যকে ধরে রাখতে গেলে উদার গণতান্ত্রিক মানসিকতা ছাড়া একটা দেশকে কোনো নেতৃবৃন্দ তার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারেন না।
আজকে দেখেন, আমি বলেছিলাম যেদিন আমি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছিলাম সরমঙ্গলের এক হাওর থেকে, এই সরমঙ্গল ইউনিয়নের এক হাওরে যারা আমার সঙ্গে ছিলেন তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বলেছিলাম যেদিন আমরা শেষ করব নির্বাচনী জনসমাবেশ, সেদিন দেখতে চাই দিরাই সাল্লার ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ, ধনী, গরিব, তৃতীয় লিঙ্গ, কৃষক, শ্রমিক, জনতা একসাথে যদি আমরা আনতে পারি, এটাই হবে আমাদের জন্য সবচাইতে বড় সফলতার নাম। আজকে তাকিয়ে দেখেন, যারা এখানে হাজির হয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা তাদের কথা রেখেছেন, আমি ভেবেছিলাম এই বিগত দিনগুলোতে যাদের কাছে আমি গিয়েছি, যাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, আজকে জনসমাবেশ দেখে মনে হচ্ছে এই দিরাই সাল্লার মানুষ একটা ঐক্যবদ্ধ দিরাই সাল্লা দেখতে চায়। এই দিরাই সাল্লার মানুষ বিভক্তি দেখতে চায় না। দিরাই সাল্লার মানুষকে আপনি বিভক্ত করবেন, কেন করবেন? দিরাই সাল্লার মানুষকে আপনি হিন্দু না ওরা মুসলিম এই কথা বলবেন, কেন বলবেন? দিরাই সাল্লার মানুষকে কওমি মাদ্রাসার আলিম নাকি আলিয়া মাদ্রাসার আলিম বিভক্ত করতে চাইবেন, কেন চাইবেন? দিরাই সাল্লার মানুষকে কে প্রবাসে থাকে, কে দেশে থাকে, তাদেরকে আলাদা করতে চাইবেন, কেন চাইবেন? আমি মনে করি যারা একটি সমাজের মানুষকে বিভক্ত করতে চান, তারা সমাজের উন্নয়নের পরিবর্তে ওই সমাজকে ধ্বংস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকে দেখেন, নারীরা উপস্থিত হয়েছে। এই মহাবিশ্বে যা কিছু সৃষ্ট চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। দেখেন, নারীরা উপস্থিত হয়েছেন, একজন হিজাব পরে নারী উপস্থিত হয়েছেন, একজন নিকাব পরে নারী উপস্থিত হয়েছেন, হিজাব নিকাব ছাড়া একজন নারী উপস্থিত হয়েছেন। এটা প্রমাণ করে দিরাই সাল্লার নরনারী একসাথে হয়ে আগামীতে নতুন রাজনীতি গড়ে তুলতে চায়। এই রাজনীতি কি রাজনীতি? এই রাজনীতি বকাবকি গালি গালাজের রাজনীতি নয়। এই রাজনীতি সম্মান, ইজ্জত, সৃষ্টিশীলতা, নতুনত্ব, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নতুন সৃষ্টি, এই সৃষ্টি যারা করতে পারবেন তারাই দিরাই সাল্লাকে নেতৃত্ব দিতে পারবে। আর সৃষ্টি না করে ধ্বংসের পথে যারা হাঁটবেন, কি ধ্বংস? মসজিদ ধ্বংস, মন্দির ধ্বংস, সম্প্রীতি ধ্বংস, সম্পর্ক ধ্বংস, রাজনীতি ধ্বংস, পার্টি ধ্বংস, নিজের পার্টি ধ্বংস, অন্যের পার্টি ধ্বংস, বকাবকি, গালিগালাজ, এই রাস্তা যারা ধারণ করবেন, দিরাই সাল্লার মানুষ তাদেরকে গ্রহণ করতে চায় না। যদি তা বুঝতে না পারেন, আজকে এখানে এসে লজ্জার কারণে সশরীরে আসতে না পারলেও টেলিভিশনে অথবা ফেসবুকে বাড়িতে বসে দেখতে পারেন যে এখানে কি হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আমি খুব প্রত্যাশা করেছিলাম যে 5ই আগস্টের পরে আমাদের চরিত্রের পরিবর্তন হবে। আল্লাহর কসম, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি কোন সংকীর্ণ দলাদলি করার জন্য আমি আপনাদের এখানে আসিনি। আমার ধারণা ছিল রাজনীতিতে মনে হয় একটা গুণগত পরিবর্তন হবে। আমার ধারণা ছিল এটা যে মনে হয় আমরা শিক্ষা গ্রহণ করব, মনে হয় আমরা মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছাটাকে বুঝতে পারব। কিন্তু কেন জানি মনে হয় সেই পুরনো স্টাইল, পুরনো ধাঁচ, পুরনো বকাবকি, পুরনো গালাগালি, পুরনো সিস্টেম, এই পুরনো সিস্টেমকে যদি পরিবর্তন করা না যায়, আবার যদি দখলদারিত্বের রাজনীতি এই দেশে আসে, আবার যদি মানুষকে বঞ্চনার রাজনীতি আসে, আবার যদি জমি দখলের রাজনীতি আসে, জেলে পাঠানোর রাজনীতি আসে,
তাহলে বাংলাদেশের মানুষ, আমি মনে করি, নতুন প্রজন্ম এই পচা রাজনীতি আর দেখতে চায় না। নতুন প্রজন্ম দেখতে চায় নেতৃত্বের মধ্যে কার চাইতে কে অনেক বেশি নতুনত্ব নিয়ে আসতে পারে। আচ্ছা বলেন, আজকের এই প্রোগ্রাম দেখে দিরাইতে এত জনগণ আর এত সিস্টেম দেখে আপনাদের কি মনে হয়েছে যে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছি? কোথায় সেই নতুনত্ব? কি দেখেন, সংসদ সদস্য পদপ্রার্থী একটা বিরাট চেয়ারে বসেন, ডাইনে বামে লোকেরা এমন একটা আচরণ করেন মনে হয় সংসদ সদস্যকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মানুষের উপর একজন বাদশাহ হিসেবে পাঠাইছে। আমি বলেছিলাম যে কেন, ওয়াই এটা করতে হবে কেন? মানুষ তো, প্রবাসীরা বসে আছে, মুক্তিযোদ্ধারা বসে আছে, জুলাই যোদ্ধারা বসে আছে, মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে, আর আমি এমপি প্রার্থী ঠেঙ্গের উপর পা তুলে স্টেজের উপরে দাঁড়াইয়া পা নাচাইতেছি। আমার তো মনে হয় এর চাইতে বড় অসম্মান, অশ্রদ্ধা, পূর্ণধাঁচের রাজনীতি এগুলো ছাড়তে না পারলে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আবার নতুন গহ্বরে নিমজ্জিত হবে। এখান থেকে বাঁচাইতে হবে। We must save the nation. This is our country. We love the country. It's my motherland. This is your land. এটা আমার জন্মভূমি, এটা আপনার জন্মভূমি, এটা আমাদের জন্মভূমি। এই মাটির গন্ধ লেগে আছে শরীরে, এই মাটির গন্ধ, ধানের গন্ধ পরতে পরতে লুকিয়ে আছে। এই জমিনের সাথে যারাই বেইমানি করবে, এই জমিন তাদেরকে ক্ষমা করবেন না। নতুন কিছু আনেন, চলেন। আমি বলেছিলাম আমার বন্ধুদেরকে, চলেন আলোচনা করি, দেখি টিজ করে। আচ্ছা, আলোচনা করা যায় না? একটা সমাজকে অগ্রসর করতে গেলে আলোচনায় বসতে হয় না? আমি আপনার বিরোধিতা করি, পলিসির বিরোধিতা করি, আপনি একটা পলিসি নেবেন, আমি আর একটা পলিসি নিব। আমার বিরোধিতা আপনি করবেন, আপনার বিরোধিতা আমি করব, এটাই তো নিয়ম। কিন্তু ব্যক্তির বিরোধিতা কেন করব? কেন একজন মানুষকে আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবো? কেন একজন ব্যক্তিকে অ্যাটাক করে, হার্ট করে, তার ধর্মকে, তার বর্ণকে, তার পরিবারকে, তার ব্যক্তিত্বকে কেন আঘাত করতে হবে? আমি মনে করি এই ব্যক্তিত্বকে আঘাত করার চাইতে এই জগতে অপমান আর অন্যায় একজন মানুষের জন্য আর কিছু হতে পারে না। মানুষের ব্যক্তিত্বকে আঘাত করতে হয় না। আচ্ছা বলেন, এই জগতে এরকম লোক আছে যে ভুল করে নাই? ভুল করে নাই এরকম মানুষ আছে? সকলেরই ভুল আছে, কম বেশি, সামান্য, পাপ পুণ্য, এগুলো নিয়েই জীবন। জীবনটাই পাপ পুণ্যের খেলা, জীবনটাই আলো আধারের খেলা, জীবনটাই অমাবস্যা পূর্ণিমার খেলা, জীবনটাই দিন আর রাতের খেলা, জীবনটাই ভালো আর মন্দের খেলা, জীবনটাই এরকম। এই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা আল উসরি ইসরা ফা ইন্নামা আল উসরি ইসরা, এটা পালাক্রমের খেলা, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা আসে। আমি আপনি আজকে ভালো আছি, আমি আপনি একদিন ভালো থাকবো না। আপনি আজকে ভালো আছেন, সুস্থ আছেন, আপনি এখন এক সময় আর ভালো সুস্থ থাকবেন না। দিস ইজ লাইফ। লাইফ, দিস ইজ দ্য প্যাটার্ন অফ লাইফ। প্যাটার্ন অফ লাইফ ইজ নাথিং বাট সূর্য উদয় এবং অস্তের খেলা, আলো এবং আধারের খেলা, অন্ধকার এবং প্রকাশের খেলা, অমাবস্যা আর পূর্ণিমার খেলা। এটাই জীবন। এই জীবনে একজন মানুষ যখন বিপদে পড়ে, একজন মানুষ যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তার পাশে যখন আমি আপনি দাঁড়াতে পারি না, আমি যখন নির্যাতিত হব, নিপীড়িত হব, আমার পাশেও কেউ দাঁড়াবে না। এই আলো আধারের খেলার মধ্যে হারিয়ে যেতে হয় না। We should not lose our heart. This is my motherland, your motherland. আমার বন্ধু বিপদে পড়েছে, আমি জানি এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না, কিন্তু আমি তাও জানি
তাকে যদি সহানুভূতি প্রকাশ করি, তা মনের ভিতরে যে শান্তি পায়, হয়তো বাস্তবে কোনো সহযোগিতা করা যাবে না, মনের ভিতরে একটা গভীর শান্তি অনুভব করে। এটার নাম হলো সহমর্মিতা, সহানুভূতি। আমি আপনাদেরকে একটা ছোট্ট দুঃখের কথা বলেছি, বেশিক্ষণ নেব না। আমি শুনেছি বলে যে উনি এতদিন কোথায় ছিল, হঠাৎ করে কোথা থেকে আসছে। তো আমি আমার বন্ধুদের এই সমালোচনাকে খুব গুড গ্রেসে গ্রহণ করেছি। আই অ্যাকসেপ্টেড দেয়ার ক্রিটিসিজম উইথ গুড গ্রেস। তাদের এই সমালোচনাকে আমি অত্যন্ত সম্মানের সহিত গ্রহণ করি। আমি মনে করি আমার আরো অনেক কিছু করার ছিল যা আমি সময় মতো করতে পারি না। আচ্ছা বলেন, এটা গ্রহণ করে নিলে কি আমার মানুষ, আমার কি বাণিজ্য কমবে? আচ্ছা, উনি একটা কথা বলছে যে আপনি এতদিন কোথায় ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বললাম ভাই ঠিক আছে, এতদিন আমি ঢাকায় ছিলাম, আমি ওকালতি করেছি, আমি পড়েছি, আমি ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলাম, সারা দেশ জুড়ে আমার দায়িত্ব ছিল, আমি বিদেশে ছিলাম, আমি আমেরিকায় ছিলাম, আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ওকালতি ছিলাম, দেশের বিখ্যাত মামলাগুলোর সঙ্গে আমার সম্পর্ক ছিল, কাজ করেছি, বাড়িতেও এসেছি। একদিন এসে আর বাড়িতে থাকতে পারি না। ঈদের আগের রাতে শেষ রাত 12টা, পরের দিন সকালবেলা ছিল হলো ছোট ঈদ, রমজানের ঈদ। রাত 12টার সময় আমার ওয়াইফ, আমার তখনও ছোট ছেলের জন্ম হয় নাই, আমার বড় ছেলে কি নিয়ে আমার ওয়াইফ আসছিল, আমি আসছিলাম। রাত 12টার সময় ওই বাড়ি থেকে আমার ওয়াইফ এর বাচ্চাকে রেখে বাড়ি থেকে রফিনগর থেকে শরীফপুর, শরীফপুর থেকে শান্তিগঞ্জ, শান্তিগঞ্জ থেকে সিলেট হয়ে বাধ্য হয়ে আমাকে ঢাকায় চলে যেতে হয়েছিল। তো আপনি এসে বলছেন যে আমি কোথায় ছিলাম। তা আমি আপনাদেরকে বলি, অফকোর্স শিশির মণি উইল নেভার গিভ ইউ রিপ্লাই। শিশির মণি আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নয়। শিশির মণি কি চায় তাহলে? Forget about the past. Forget about what happened in earlier days. আগে কি হয়েছে, কে কি করেছে, কে কি না করেছে, তার ফিরিস্তি কি, তার ব্যক্তিত্ব কি, তার অসুবিধা কি, সুবিধা কি, এই আলোচনা করে সময় কাটাইতে হয়, তাহলে দিরাইশাল্লাহর উন্নয়নে মনোযোগ দিতে পারবেন না। দিরাইশাল্লাহর উন্নয়নের জন্য মনোযোগ দিতে গেলে বইপত্র নিয়ে বসেন, কাগজপত্র বাইর করেন, প্ল্যান করেন, ইঞ্জিনিয়ার ডাকেন, লয়ার ডাকেন, বিদেশিদেরকে ডাকেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ডাকেন, আলেম ওলামাদেরকে ডাকেন, সকলে একসাথে বসি, আলোচনা করি, আগামীর দিনে দিরাইশাল্লাহর কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তা যদি আমরা করতে পারি, তাহলে পিছনের আলোচনা করে সময় নষ্ট করার চাইতে সম্মুখপানে আলোচনা করে যদি কার্যকর কিছু করা যায়, এইটাই হবে ভাটি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের একমাত্র পথ। পিছনে গিয়া আমি আমাদের সকল ধর্মের মানুষদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আজ থেকে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা যারা আছেন, আজ থেকে দয়া করে আপনারা আর সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না। আপনি এই জমিনের মালিক, আমি ওই জমিনের মালিক। এই জমিন আপনার, এই জমিন আমার, এই জমিন আমাদের। এই জমিনে ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি করা যাবে না। এই জমিনকে মন্দির আর মসজিদের মাঝখানে দেয়াল তোলা যাবে না। এই জমিনের মাঝখানে কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন পথের, এই ধোয়া তুলে দিরাইশাল্লাহর মানুষকে বিভক্ত করা যাবে না। নতুন রাজনীতি যদি চান, তাহলে ঐক্যের ডাক দিতে হবে, বিভক্তির ডাক না। আচ্ছা বলেন তো দেখি, অনেক সম্মানিত আলেম ওলামারা এখানে বসে আছেন, কেউ কওমি মাদ্রাসার আলেম, কেউ আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা আলেম। এখন আমি কি করতাম? কওমের পিছু করাইতাম, আলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতাম। আর আলিয়া মাদ্রাসার মৌলানা সাহেব কি করতো? কওমের বিরুদ্ধে ফতোয়া দিত। এটা আপনারা দেখতে চান? এটা হওয়া উচিত?
নো, নেভার স্টপ দিস টাইপ অফ ব্যাড পলিটিক্স। এই আলেম ওলামাদেরকে বিভক্ত করবেন, হিন্দু মুসলমানকে বিভক্ত করবেন, ধনী গরিবকে বিভক্ত করবেন। প্রকৃত অর্থে রাজনীতি কাকে বলে তা যদি জানেন তাহলে ঐক্যের ডাক দেন, বিভক্তির ডাক নতুন রাজনীতি তৈরি করবে না। এক টেবিলে বসার বলেন না, চলেন বলি আমরা আলিয়া মাদ্রাসার মৌলানা সাহেবদের, কওমি মাদ্রাসার মৌলানা সাহেবদেরকে বলি যে চলেন লেট আস ডিসকাস, চলেন বসে আলোচনা করি, শেয়ার করি, কোরআন শরীফের ব্যাখ্যা দিব, হাদিসের কথা বলবো। বলতে গিয়ে এক একজনের এক একটা স্টাইল আছে, ইন্টারপ্রিটেশনের স্টাইল আছে, ব্যাখ্যা বিশ্লেষণের পরিবর্তন হয়। একই কথা তিনজনে বললে একটু ডাইন বাম হয় না? একই কথা তিনজনে বললে একটু পরিবর্তন হয় না? হয়। এটা এক একটা ব্যক্তি থেকে ব্যক্তির আলাদা। আল্লাহ তাআলা মানুষকে এভাবেই তৈরি করেছেন, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি। একজনই দেখবেন কোরআন শরীফ পড়ে মসজিদের মিম্বরে বসে এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, 1 ঘন্টা কোন দিকে চলে যায় তার মাথায়ও কাজ করে না। আবার আরেকজন দেখবেন 5 মিনিট বক্তব্য রাখার পরে আর শুনতে ইচ্ছা হয় না। হয় না এরকম? হয়। আমি জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা দেখেছি কিছু কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে আসলে মশা মাছি একটাও নড়তো না। আমরা হা করে বসে থাকতাম, হঠাৎ করে দেখতাম 1 ঘন্টা চলে গেছে। এত গভীর জ্ঞানের অধিকারী, এত সুন্দর প্রেজেন্টেশন ছিল। আবার কিছু কিছু শিক্ষক ক্লাসে আসলে আমরা বন্ধুরা মিলে মশা মাছ মারার আলোচনা করতাম, কারণ ওনার পড়াশোনার স্টাইল একদম ভালো না। হয়তো এরকম, মানুষ তো এরকম, সকলের প্রেজেন্টেশন একরকম হবে না, সকলের কথা বলার ভঙ্গি একরকম হবে না, সকলের স্টাইল একরকম হবে না, সকলের শব্দ চয়ন একরকম হবে না। মানুষে মানুষে এই পার্থক্য, আমি মনে করি খোদা তাআলার সৃষ্টির রহস্যকে বুঝতে গেলে মানুষে মানুষে এই পার্থক্যটা বুঝতে পারাও একটা বিরাট জ্ঞানের পরিচয়। আর এটা বুঝতে না পারে সকলকে যদি এক কাতারে দাঁড় করাইতে চাই, জগতের সব লোককে কোনোদিন এক কাতারে দাঁড় করানো যায় না। হয়নি কখনো, পৃথিবীতে কখনো হয়নি, স্বয়ং মক্কা মদিনাও কখনো হয়নি। তো আমি আপনাদেরকে 2-4টা কথা বলে শেষ করে দেব। 1 নম্বর, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আমার 1 নম্বর কাজ হবে দিরাই সাল্লার প্রশাসন সকল পর্যায়ের জায়গা থেকে আপনাদেরকে সাথে নিয়ে বিশেষ কমিটি গঠন করে যারা পরাজিত হবেন তাদেরকেও কমিটিতে রেখে, আলেমদেরকে কমিটিতে রেখে, পুরোহিতদেরকে কমিটিতে রেখে, প্রবাসীদেরকে কমিটিতে রেখে আমি দুর্নীতির বিরুদ্ধে সর্বদলীয় পদক্ষেপ গ্রহণ করব। দ্বিতীয়ত কাজ, এই রাস্তাঘাট উন্নয়ন করতে গেলে সরকারের টাকায় সম্ভব নয়, সরকারের টাকা কম, সরকার এত টাকা এখানে দিবে না। এই জন্য বিদেশিদেরকে আনতে হবে, এনজিওদেরকে আনতে হবে, বিদেশি কোম্পানিগুলোকে আনতে হবে, বাইরের শক্তিকে আনতে হবে, এডিবি কে আনতে হবে, আইটিবি কে আনতে হবে, জেটকে আনতে হবে এবং জায়গাকে আনতে হবে। এই জায়গাকে নিয়ে এসে গ্রামে গ্রামে পরিকল্পনা করে, হাওরে পরিকল্পনা করে উড়াল সেতু বানানোর যদি ব্যবস্থা করা না যায়, শুধু সরকারি টাকা দিয়ে দিরাই সাল্লার পরিবর্তন করা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, হাসপাতাল নাই। দিরাই কালকে গিয়েছিলাম সাল্লায়, একজন এসে জড়ায় ধরছে, স্যার একটু সাহায্য করেন। কি সাহায্য করব? বলে গেছিলাম হাসপাতালে, আমাকে বলছে তাড়াতাড়ি ওসমানী মেডিকেল কলেজে চলে যেতে হবে। দিরাইতে তো আমি দেখি কাটা সিরা সারা বাকি যা কিছু আছে সব পাঠায় দেয় হলো ওসমানী মেডিকেল কলেজে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এই হাসপাতালকে আধুনিক করতে হবে। এর বাইরেও প্রাইভেট ক্যাপাসিটিতে কম খরচে লোকেরা চিকিৎসা সেবা পাইতে পারে, অপারেশন পায়, ট্রিটমেন্ট পায়, বাড়ির পাশে বসে তারা যেন এই পরীক্ষা নিরীক্ষাগুলো কম খরচে করতে পারে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষ অবলম্বন করলে ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে দিরাই শহরে একটা বিকল্প হাসপাতাল গড়ে উঠবে। 12 তারিখ বিজয়ের কোন মার্কা আছে? কোন সে মার্কা? শিশির বাগ, দাঁড়িপাল্লা, দিরাইয়ে, চললে, সংসদে। আমার একটা স্বপ্নের কথা বলে যাই, আমি পাশেই করি আর ফেলেই করি, এগুলো আপনারা দেখবেন। পাশ ফেল যাই করি না কেন, ইতোমধ্যে আমি আলোচনা করেছি একজন জমির মালিকের সাথে, আলোচনা করে কিছুটা অগ্রসর হয়েছে।
ইনশাআল্লাহ দিরাই সাল্লার গ্রামে গ্রামে ঘুরে যে পরিমাণ প্রতিবন্ধী বাচ্চা, ছেলে, মেয়ে, মহিলা, যুবক, বৃদ্ধ মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, এটা করতে গিয়ে অনেক রাত কেটেছে, যেখানে ঘুমাতে পারি না। এই স্মৃতিতে বারবার ভাসে। মাটা কোলে নিয়ে একটা বাচ্চাকে দাঁড়ায় আছে, 18 মাস বয়সের বাচ্চা, মাথাটা বড় হয়ে গেছে, হাইড্রোসেফালিয়া রোগ হয়ে গেছে, মাও জানে না, বাবাও জানে না এটা কি রোগ। বাবায় বলে ভূতে ধরছে, মায় বলে চিকিৎসার টাকা নাই। এই যে প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে যদি থাকেন, আমরা যদি এক হতে পারি, এক জায়গায় দাঁড়াতে পারি, পাশ ফেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই দিরাইয়ের মাটিতে কিংবা দিরাই সাল্লার মাঝখানের কোনো মাটিতে আমি একটি দৃষ্টিনন্দন প্রতিবন্ধী বাচ্চাদের লালন পালন সেন্টার গড়ে তুলতে চাই। এই মাদের যে কষ্ট, এই বাপদের যে কষ্ট, এইগুলো বলে শেষ করা যাবে না। আর এই 20টা পয়েন্টে আমার এখানে নির্বাচনী ইশতেহার আছে। এই নির্বাচনী ইশতেহার আপনারা যদি কারো কাছে থাকে করে নেবেন, অনেক কম আলোচনা। এই 1.5 বছরে আমি যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কথায়, আমার কাজে, আমার চলনে, আমার বলনে, আমার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর বাস্তে এই বিষয়গুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে সাথে সাথে একটা কথা বলে যাই, আমি চেয়েছিলাম লাস্ট দিন দিরাইতে কিংবা সাল্লায় একটা ঐক্যের জোয়ার গড়ে উঠুক। আজকে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত এই মিনি স্টেডিয়ামে সকল ধরনের, সকল মতের, সকল পথের, একজন মহান মুক্তিযোদ্ধা থেকে শুরু করে একজন পুরোহিত থেকে শুরু করে একজন কৃষক, সবাই যেভাবে এক হয়েছেন, আমি বিশ্বাস করি আগামী 12 তারিখে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবেন। এই দাঁড়িপাল্লা একটা ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসেবে কাজ করবে। আপনারা আমরা একসাথে হয়ে 12 তারিখে যদি আমি আপনাদের সমর্থনে, অধিকাংশ মানুষের সমর্থনে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে দিরাই এবং সাল্লায় নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাবেন। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, আমি কারোর জন্য ক্ষতির কারণ হতে চাই না, আমি কোনো মানুষের অধিকার হরণ করতে চাই না, আমি কোনো মানুষকে তার সম্পদের অধিকার কেড়ে নিতে চাই না, তার কথা বলার অধিকার কেড়ে নিতে চাই না। আমার লাস্ট কথা, যদি 12 তারিখে আমরা ঐক্যবদ্ধ হই, আমার ধারণা এই 12 তারিখে ঐক্যবদ্ধ হওয়ার পর যে পরিবেশ তৈরি হবে, এই পরিবেশের পরে 300টা আসনের মধ্যে দিরাই সাল্লা থেকে মানুষ নতুন উন্নয়নের রোল মডেলের শিক্ষা নিতে বাধ্য হবে। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দেখা হবে না, আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, দিরাই পৌরসভার অনুখাদ্য গ্রামে হাবিবুর রহমান আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী শিশির ভাইকে একটি দাঁড়িপাল্লা উপহার দিয়েছে। বিকেলে দাঁড়িপাল্লা উপহার দিয়েছে। দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা দিরাইয়ে সাল্লায় যাবে এবং সংসদে দেখা হবে। 13 তারিখ বিজয়ে, বিজয়ে, বিজয়ে দেখা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সকল সম্মানিত অতিথিগণ বক্তব্য রেখেছেন, আপনারা দয়া করে একটু স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী দিরাই উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা মাওলানা আব্দুল কুদ্দুস। সংগ্রামী দিরাইবাসী, আপনারা কষ্ট করে মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি।
একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যারা সংসদে গিয়ে আমাদের পক্ষে কোনো কথা বলতে পারবে না এমন মানুষকে আমরা ভোট দেব না। যারা আমাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে আমাদের পক্ষে তিনি বিল পাশ করাইতে পারবেন এমন মানুষকে আমরা ভোট দিতে চাই। আমার সমাপনী কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আমরা যারা আজকে এসেছি আমাদের মাথায় রাখতে হবে আজকে আমাদের শেষ দিন নয়। 12 ফেব্রুয়ারি সেন্টার পাহারা দিয়ে আমাদের বুথ সংরক্ষণের মধ্য দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। এটা সকলে করবেন যার যার সেন্টারে। এই আহ্বানটুকু রেখে আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মায়েদেরকে বোনদেরকে নিরাপদে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সম্মানিত মা বোনদের যেন আমরা নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। সুশৃঙ্খল ভাবে সবাই যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন সেই ব্যবস্থার জন্য যা যা করা তাই করতে হবে। আমি আমাদের পুরুষদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যদি আপনাদের সামনে আমাদের মহিলা সমর্থকরা মহিলা কর্মীরা পড়েন তাদেরকে সুন্দর করে রাস্তা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আগের প্রোগ্রামের মতো মোবাইল খোয়া যাচ্ছে, একটি খোয়া গেছে এই পর্যন্ত, অন্যগুলো খোয়া যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু সতর্ক থাকবেন। সুযোগ সন্ধানীরা কিন্তু এ ধরনের গ্যাদারিং এর প্রোগ্রামে মোবাইল নিয়ে যায়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ থেকে কষ্ট করে যে সমস্ত আমার সংবাদকর্মী ভাইয়েরা এসেছেন, আমি দুঃখ প্রকাশ করার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। সারাদিন খোঁজ দিতে পারি নাই আপনাদেরকে। অবশ্য আমরা দায়িত্ব দিয়েছিলাম আমাদের সাল্লার চৌধুরী সাহেবকে। আমি আশা করছি উনি ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। ভাই তুই যে কালকে সামনে